আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি দশম শ্রেণীর অনলাইন ক্লাস 4। আমরা লাস্ট যে ক্লাসটি করেছিলাম সেটাতে মোলার দ্রবণ সম্পর্কে কথা বলেছিলাম। মোলার দ্রবণ কাকে বলে এবং মোলার দ্রবণ সম্পর্কিত যে অনুচ্ছেদটি রয়েছে সেই অনুচ্ছেদটি তোমাদেরকে রিডিং করতে বলেছিলাম। আশা করি সবাই পড়েছো। সেই পড়ার উপর ভিত্তি করে দুটি কথা আমরা বলতে পারি যে লঘু দ্রবণ এবং গাঢ় দ্রবণ। লঘু এবং গাঢ় দ্রবণটাকে কীভাবে ভাগ করা যায় সবাই খেয়াল করো। দ্রবণের মধ্যে আমার দুইটা জিনিস থাকবে, একটা হলো দ্রব আর একটা হলো দ্রাবক। আমি গত ক্লাসেও বলেছিলাম দ্রাবকের পরিমাণ থাকবে অনেক বেশি এবং দ্রবের পরিমাণ হবে কম, এবং দ্রবটা দ্রাবকে দ্রবীভূত হয়েই দ্রবণটা তৈরি হবে। যদি এই দ্রবের পরিমাণটা কোনো কারণে কম হয়ে যায় এবং দ্রাবকের পরিমাণ খুব বেশি হয় তাহলে সেই দ্রবণকে বলা হয় লঘু দ্রবণ। আর যদি দ্রবের পরিমাণটা দ্রাবকের পরিমাণের তুলনায় বেশি হয় সেক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে গাঢ় দ্রবণ। আর সাধারণত দ্রাবকের পরিমাণটা তুলনামূলকভাবে একটু বেশি হওয়া লাগে দ্রবের তুলনায়। দ্রব এবং দ্রাবকের যে পরিমাণটা থাকবে এই পরিমাণের মধ্যে সবসময় দ্রাবকের পরিমাণটা বেশি হবে এবং দ্রবের পরিমাণটা কম হবে। এই নিয়ে হবে আমাদের দ্রবণ। যদি এর থেকেও দ্রবের পরিমাণ খুব বেশি কম হয়ে যায় তাহলে সেটা লঘু দ্রবণ, আর যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে গাঢ় দ্রবণ হবে। আমরা মোলার দ্রবণে দেখেছিলাম মোলার দ্রবণের ঘনমাত্রা সাধারণত হয় 1 মোলার। যদি 2 মোলার দ্রবণের সংজ্ঞা চাওয়া হয় সেক্ষেত্রে তোমরা কীভাবে সংজ্ঞাটা দিবে সেটা সম্পর্কে বলেছিলাম। এবং মোলার দ্রবণের এই হিসাবগুলো সবসময় একটি নির্দিষ্ট তাপমাত্রায় এবং 1 লিটার দ্রবণের ক্ষেত্রে হয়ে থাকে। এবং মোলের পরিমাণটা আমি কম বেশি করে আমার বিভিন্ন ধরনের ঘনমাত্রার দ্রবণ তৈরি করতে পারি। তোমাদের কাছে নিশ্চয়ই এই অনুচ্ছেদটা পড়ার পর কতগুলো নতুন শব্দ এসেছে, যেমন সেমি মোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ, এবং একটা নতুন শব্দ যেটা আমি বলছি সেটা হচ্ছে সেন্টিমোলার দ্রবণ। যখন দ্রবের পরিমাণ 1 হবে সেটা হয়ে যাচ্ছে 1 মোলার দ্রবণ, যখন দ্রবের পরিমাণ 2 হয়ে যাবে সেটা হচ্ছে 2 মোলার দ্রবণ, যখন দ্রবের পরিমাণ 3 হবে সেটা হচ্ছে 3 মোলার দ্রবণ। কিন্তু যখন সেমি মোলার হবে তখন আমাদের দ্রবের পরিমাণ কত হবে? দেখো এখানে কতগুলো দ্রবণের নাম লিখেছি আমি এবং সেই সাথে ঘনমাত্রাগুলো উল্লেখ করেছি। সেমি মোলার দ্রবণ, সেমি মোলার দ্রবণে দ্রবণের ঘনমাত্রা হয়ে যাবে 0.5 মোলার। ডেসিমোলার দ্রবণে দ্রবের পরিমাণ এবং দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার। সেন্টিমোলার দ্রবণে দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 0.01 মোলার বা 0.01 মোলার। এবং খেয়াল করো প্রত্যেকটা ঘনমাত্রা লেখার পরে আমি কিন্তু পাশে বড় হাতের এম লিখেছি। মোলার দ্রবণের একক হচ্ছে মোলার, এবং সেই মোলারটাকে কখনো ছোট হাতের এম দিয়ে লেখা যাবে না, সেটাকে সবসময় বড় হাতের এম দিয়ে লিখতে হবে। তার মানে যদি কোনো অঙ্কে তোমাকে ঘনমাত্রা বের করতে বলা হয় তাহলে যে উত্তরটা আসবে সেই উত্তরটা সবসময় তোমাকে 0.5 বা অন্য যে কোনো ধরনের একটা সংখ্যা আসলো তার সাথে অবশ্যই বড় হাতের এম দিয়ে তোমাকে একক আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা কতগুলো দ্রবণ সম্পর্কে জানলাম? আমরা মোটামুটি তিন ধরনের দ্রবণ সম্পর্কে জানতে পারলাম। আগে আমরা জানলাম যদি 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব দ্রবীভূত থাকে নির্দিষ্ট তাপমাত্রায় সেক্ষেত্রে সেই দ্রবণকে বলা হচ্ছে মোলার দ্রবণ বা 1 মোলার দ্রবণ। আর যদি 0.5 তোমাকে যদি প্রশ্ন করা হয় সেমি মোলার দ্রবণ কাকে বলে তাহলে উত্তরটা তুমি কিভাবে লিখবে? দেখো তোমাদের বইয়ে যে সংজ্ঞাটা দেওয়া আছে শুধুমাত্র সেই সংজ্ঞাটাকে একটু একটা সংখ্যায় পরিবর্তন করবো। যেমন একটি তোমাকে বলা হলো যে সেমিমোলার দ্রবণ কাকে বলে, তাহলে উত্তরটা তুমি লিখবে একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 0.5 খেয়াল করো 1 মোল, এখানে তুমি লিখবে 0.5 মোল দ্রবীভূত থাকে তবে ওই দ্রবণকে সেমি মোলার দ্রবণ বলে। বুঝতে পেরেছো সংজ্ঞাটাকে কোথায় পরিবর্তন করতে হবে আমাদের? যদি তোমাকে বলা হয় ডেসিমোলার দ্রবণ কাকে বলে তখন ঠিক একইভাবে লিখতে হবে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 0.1 মোল দ্রবীভূত থাকে। খেয়াল করো 1 মোলের জায়গায় কী লিখতে হবে? 0.1 মোল দ্রবীভূত থাকে তবে ওই দ্রবণকে বলা হবে ডেসিমোলার দ্রবণ। তাহলে সেন্টিমোলার দ্রবণের সংজ্ঞাটাকে আশা করা যায় তোমরা পারবে। আমার মনে হয় তোমরা সবাই সেন্টিমোলার দ্রবণের সংজ্ঞাটা নিজেরা লিখতে পারবে, ঠিক আছে? এবং এই 3টি মোলার সংজ্ঞাই তোমরা খাতায় লিখবে যে মোলার দ্রবণ কাকে বলে, সেমি মোলার দ্রবণ কাকে বলে, ডেসিমোলার দ্রবণ কাকে বলে, সেন্টিমোলার দ্রবণ কাকে বলে, এই সবগুলো সংজ্ঞাই তোমরা খাতায় লিখে পড়বে।
এবার আসা যাক বিভিন্ন মোলারিটির দ্রবণ তুমি কিভাবে প্রস্তুত করবে। এই প্রস্তুত করার জন্য আমাকে কতগুলো ধাপ অতিক্রমণ করতে হবে এবং এটা সম্পূর্ণটাই হচ্ছে ব্যবহারিক অংশ। তোমাদেরকে এর উপর একটা ব্যবহারিকও আছে, যে মোলার দ্রবণ প্রস্তুত করার একটা ব্যবহারিক তোমাদের রয়েছে। যদি সম্ভব হয় আমাদের স্কুল খুললে আমরা অবশ্যই সে ব্যবহারিকটি করব। 1 নম্বর, প্রথমত তোমাকে একটা নির্দিষ্ট আয়তনের আয়তনিক ফ্লাক্স বাছাই করতে হবে। মোলার দ্রবণটা সবসময় একটা আয়তনিক ফ্লাক্সে তৈরি করতে হবে। সেটা 100 ml হতে পারে, 250 ml হতে পারে বা 1000 ml হতে পারে। তোমাকে তোমার শিক্ষক যেই ml এর দ্রবণ বানাতে বলবে তোমাকে সেই ml এর আয়তনিক ফ্লাক্সই নিতে হবে। তো সেই অনুযায়ী তোমাকে একটা আয়তনিক ফ্লাক্স বেছে নিতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে, যে পদার্থের দ্রবণ তৈরি করবে সেই পদার্থের নির্দিষ্ট পরিমাণ ওজন করে নিয়ে আয়তনিক ফ্লাক্সে ঢেলে দিতে হবে। তোমাকে একটা নির্দিষ্ট পদার্থের নির্দিষ্ট পরিমাণ দ্রবণ তৈরি করার কথা বলা হবে। তোমাকে প্রথমে সেই পদার্থটা অবশ্যই সেটা ড্রাই অবস্থায় থাকবে, সেটাকে সুন্দরভাবে ওয়েট মেশিনে ওজন নিতে হবে। ওজন নিয়ে আয়তনিক ফ্লাক্সে আগেই আমি কখনো পানি দেব না, ছোট একটা কাগজে আমরা সেই পদার্থটির ওজন নিয়ে সেটা সুন্দরভাবে একটা ফানেলের সাহায্যে আমরা সেটা আয়তনিক ফ্লাক্সে ঢেলে দেব। তৃতীয়ত যে কাজটা করতে হয়, আয়তনিক ফ্লাক্সের মধ্যে কিছুটা পানি যোগ করে ঝাঁকিয়ে পদার্থটির দ্রবণ তৈরি করতে হবে। খেয়াল করো, বলা হয়েছে কিছুটা পানি যোগ করতে হবে, তার মানে তুমি একবারই বেশি পরিমাণ পানি যোগ করতে পারবে না। খুবই অল্প পরিমাণ পানি যোগ করতে হবে, যাতে শুধুমাত্র যে পদার্থটা তুমি যোগ করেছো সেটা শুধু দ্রবীভূত হয়ে যায়। তারপর খুবই সাবধানে আয়তনিক ফ্লাক্সে একটা নির্দিষ্ট দাগ থাকে, সেই দাগ পর্যন্তই পানি দিয়ে পূর্ণ করতে হবে। এর বেশি বা কম কোনোটাই গ্রহণযোগ্য হবে না। তাহলে আয়তনিক ফ্লাক্সে সেই নির্দিষ্ট দাগ পর্যন্ত পানি দিয়ে পূর্ণ করার পরেই তোমার সেই দ্রবণটা, তোমার সেই কাঙ্ক্ষিত যেই দ্রবণটা তুমি তৈরি করতে চেয়েছো, যত মোলার এবং যেই পদার্থে, সেটা তৈরি হয়ে যাবে। এখন দ্রবণের মোলারিটি, দ্রবণের আয়তন, দ্রবের যেই ভর ছিল এবং দ্রবের যেই আণবিক ভর ছিল, এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্কটাকে আমরা একটা সূত্রের সাহায্যে প্রকাশ করি। দেখো, গ্রাম এককে দ্রবের ভর, তুমি যে দ্রবটার ভর নিলে সেটাকে তুমি গ্রাম এককে প্রকাশ করলাম। দ্রবণের মোলারিটি তোমাকে আগে থেকেই বলে দেওয়া হবে যে তুমি কত মোলার দ্রবণ তৈরি করছো। অথবা তুমি দ্রবণের মোলারিটি সম্পর্কে জানো না, সেক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করে তুমি দ্রবণের মোলারিটিটা বের করতে পারো। আমরা আসলে দেখতে চাচ্ছি সূত্রের মধ্যে কী কী টার্ম আছে। আমার হচ্ছে গ্রাম এককে দ্রবের ভর, দ্রবের মোলারিটি, মিলিলিটার এককে দ্রবণের আয়তন। খেয়াল করো, মিলিলিটার এককে দ্রবণের আয়তন, তার মানে এখানে আয়তনটা সম্পূর্ণভাবে ক্যালকুলেশন হচ্ছে মিলিলিটারে। যদি প্রশ্নে লিটার থাকে, সেই লিটারটাকে কনভার্সন করে তোমাকে মিলিলিটারে নিয়ে আসতে হবে। যদি সেন্টিমিটার বা অন্য কোনো ধরনের এককে থাকে, সেক্ষেত্রে সবসময় খেয়াল করতে হবে সেটাকে মিলিলিটার এককে এনে অঙ্কটা করতে হবে, না হলে অঙ্কটা কিন্তু মিলবে না। কারণ অঙ্কের ক্ষেত্রে সবসময় খেয়াল করবে, রসায়ন এবং ফিজিক্সের যে অঙ্কগুলো থাকে, সেই অঙ্কগুলোতে এককের জন্য তোমাদের অঙ্কগুলো অনেক সময় হয় না। দেখা যায় তুমি অঙ্কটা সবটাই পারছো, সূত্র সব ঠিক আছে, শুধুমাত্র এককের কনভার্সনটা না জানার কারণে আমাদের হওয়া অঙ্কগুলোও মাঝে মাঝে ভুল হয়ে যায়। তাহলে খেয়াল রাখবে, মোলারিটির যে অঙ্কগুলো আমরা করব সব সময় সেই আয়তনের যে এককটা থাকবে সেটা মিলিলিটারে থাকবে। যদি প্রশ্নে লিটার দেওয়া থাকে, আমাকে কোন এককে নিতে হবে? মিলিলিটারে। দ্রবের আণবিক ভর তুমি বের করতে পারবে খুব সহজেই। আমরা প্রথম ক্লাসটাতে খেয়াল করো, আণবিক ভর সম্পর্কে আমরা পড়েছিলাম। ডিভাইডেড 1000 দিয়ে কেন ডিভাইড করছি আমি প্রথমেই বলে নিচ্ছি। এটা হচ্ছে বিভিন্ন ধরনের মোলারিটির দ্রবণ প্রস্তুত করার একটা সমীকরণ। এবং খেয়াল করবে, মোলার দ্রবণের সংজ্ঞায় আমরা বলেছিলাম যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণ, 1 লিটার মানেই হচ্ছে 1000 ml। এটা হচ্ছে সেই আমার মোলার দ্রবণের যে স্ট্যান্ডার্ড মাপটা, সেই 1 লিটার সম্পর্কে এখানে বলা হয়েছে এবং সেই 1 লিটার দিয়েই এই সম্পূর্ণ জিনিসগুলোকে ভাগ দেওয়া হচ্ছে। যেহেতু এটা মিলিলিটার এককে দ্রবণের আয়তন নিয়ে হিসাব করতে হবে, সেই আমাদের সংজ্ঞার যেই 1 লিটার সেটাও আমাদেরকে এখানে মিলিলিটারে নিয়ে আসতে হবে। এই হলো সেই 1 লিটার বা 1000 মিলিলিটার। এবার যদি একটা খেয়াল করি আমরা প্রতিটা টার্ম সম্পর্কে, গ্রাম এককে দ্রবের পরিমাণ W, দ্রবণের মোলারিটিকে প্রকাশ করা হয় S দিয়ে, মিলিলিটার এককে দ্রবের আয়তন যদি V হয় এবং দ্রবের আণবিক ভর যদি M হয়, তাহলে W সমান মোলারিটির জন্য S, মিলিলিটার এককে দ্রবণের আয়তনের জন্য V, দ্রবের আণবিক ভরের জন্য M ডিভাইডেড 1000। মোলারিটি বা ঘনমাত্রা সংক্রান্ত যে কোনো সমস্যা তুমি শুধুমাত্র এই সূত্রটা ব্যবহার করে করতে পারবে। সূত্রে প্রশ্নে অনেক সময় তোমাকে মোলারিটি জানতে চাওয়া হবে,
অনেক সময় দ্রবের ভর জানতে চাওয়া হবে, অনেক সময় দ্রবের আয়তন জানতে চাওয়া হবে, এবং অনেক সময় আণবিক ভরও জানতে চাওয়া হবে। যেটাই জানতে চাওয়া হোক, তোমাকে বাকি সব ইনফরমেশনগুলো দিয়ে তারপরে যে কোনো একটা জানতে চাওয়া হবে, এবং এটা হচ্ছে সবচেয়ে সোজা অঙ্ক। তাহলে চলো আমরা এই নিয়মের কিছু অঙ্ক করি। তোমাদের বইয়ে প্রথম যে অঙ্কটা দেওয়া আছে, খেয়াল করো, 250 মিলিলিটার আয়তনিক ফ্লাক্সে 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ কিভাবে প্রস্তুত করবে। এবার দেখো আমাদের প্রশ্নে কি কি দেওয়া আছে এবং কি চাওয়া হয়েছে সেটা সবসময় খেয়াল করতে হবে। 250 মিলিলিটার দেওয়া আছে, মানে হচ্ছে আমার দ্রবণের যে আয়তনটা সেটা কিন্তু বলে দেওয়া হচ্ছে, তার V = 250 ml। দ্রবণে যে মোলারিটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে 0.2 মোলার, S = 0.2 মোলার। সোডিয়াম ক্লোরাইড কিভাবে প্রস্তুত করব। সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর আমাদের কত আমরা জানি যে সোডিয়ামের জন্য পারমাণবিক ভর হচ্ছে 23 এবং ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5, 58.5 গ্রাম হচ্ছে আমার সোডিয়াম ক্লোরাইডের ভর। এখন বলা হচ্ছে তুমি কিভাবে এই দ্রবণটা প্রস্তুত করবে। তার মানে 250 ml একটা আয়তনিক ফ্লাক্স লাগবে, 0.2 মোলার দ্রবণ তৈরি করতে হবে এবং সোডিয়াম ক্লোরাইড বলা আছে। তার মানে দ্রবণটা তৈরি করার সময় আমরা যে কতগুলো ধাপ পড়লাম প্রথমে, খেয়াল করো, প্রথমেই কিন্তু আমরা দ্রবের একটা ওজন নিয়েছিলাম এবং এখানে দ্রবের এই ওজন সম্পর্কে কোনো ইনফরমেশন প্রশ্নে দেওয়া নেই। তার মানে আমার সূত্রের ডাব্লিউটা এখানে জানতে চাওয়া হয়েছে এবং বাকি সব কিছুই এখানে দেওয়া আছে। তাহলে কিভাবে লিখবো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে সেই জিনিসগুলো লিখে, তারপর আমরা জানি সূত্রটা দিয়ে বাকি সম্পর্ক জিনিসগুলো আমরা অঙ্কটা করব। সবাই দেখো, আমরা মাত্র যে প্রশ্নটা দেখলাম সেটা সম্পর্কে আমরা দেওয়া আছে যে তথ্যগুলো, সেটা হচ্ছে ডান দিকে আমরা একটা দাগ টেনে লিখে ফেলবো। তোমাদের যে খাতাটা হবে সেটা আমার এই নোটপ্যাডটা থেকে তোমাদের খাতায় যথেষ্ট জায়গা থাকবে। তোমরা যেটা করবে, ডান দিকে সুন্দরভাবে দেওয়া আছে বা এখানে দেওয়া আছে জায়গায় এখানেও লিখতে পারো। এখানে লিখবে যে দ্রবণের আয়তন V সমান যত আয়তন দেয়া থাকবে, মোলারিটি S, আণবিক ভর M, গ্রাম এককে ভর, W সমান ওয়াট, সেটা জানা নেই। কারণ আমরা জানি বলে আমরা সূত্রটা লিখবো। আমরা জানি সূত্রটা কি, W সমান SVM / 1000, বা W সমান S এর মান কত, 250 ml ইন্টু V এর মান দেওয়া হচ্ছে 0.2, আণবিক ভর সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর হচ্ছে 58.5, 1000। তাহলে W সমান আমরা নিশ্চয়ই একটা মান পাবো এবং সেটার উত্তর আসবে গ্রামে, এবং সেখান থেকেই আমরা সুন্দরভাবে ডাব্লিউর পরিমাণটা বের করতে পারবো। দেখো আমাদের ডাব্লিউর পরিমাণ এসেছে 2.925। প্রশ্ন করা হয়েছিল যে এত পরিমাণ সোডিয়াম ক্লোরাইড দ্রবণ তৈরি করতে তোমার কিভাবে প্রস্তুত করবে। তাহলে শুধুমাত্র উত্তর এই পর্যন্ত লিখে ফেললে তুমি সম্পূর্ণ নাম্বারটা পাবে না। কিভাবে দ্রবণটা প্রস্তুত করতে হবে সেটা সম্পর্কে একটা কথা বলতে হবে। সবাই একটু বইয়ে ফিরে যাও, বইয়ের একটা লাইন যদি আমরা দেখি, খেয়াল করো, আগের মতো আয়তনিক ফ্লাক্সে 2.925 গ্রাম সোডিয়াম ক্লোরাইড নিয়ে পানি যোগ করে দ্রবণের আয়তন 250 মিলিলিটার করো, তাহলেই 0.1 মোলার দ্রবণ প্রস্তুত হয়ে যাবে। তাহলে যেটা করতে হবে, তুমি তোমার ভাষায় লিখবে। এখানে বইয়ে তোমাকে করতে হবে এই ভাষায় লেখা হয়েছে। তাহলে তোমাকে লিখতে হবে যে 250 ml আয়তনিক ফ্লাক্সে 2.925 গ্রাম সোডিয়াম ক্লোরাইড নিয়ে পানি যোগ করে 0.2 মোলার দ্রবণ প্রস্তুত করা যাবে। আমি লাইনটা আবার বলছি, যারা লিখতে পারোনি তারা আবার শুনে লিখে নাও। যে প্রথমে অঙ্কটা করা শেষ হওয়ার পর ডাব্লিউর যে মানটা পাওয়া হবে এর নিচে তুমি লিখবে যে এভাবে 250 মিলিলিটার আয়তনিক ফ্লাক্সে 2.925 গ্রাম
সোডিয়াম ক্লোরাইড নিয়ে পানি যোগ করে 0.2 মোলার দ্রবণ প্রস্তুত করা যাবে। এবার আসো 2 নম্বর সমস্যার দিকে। 2 লিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে? খেয়াল করো কী কী দেওয়া আছে। 2 লিটার, তার মানে ভি এর পরিমাণটা দেওয়া আছে লিটারে, সেটাকে মিলিলিটারে নিতে হবে। দ্রবণের ঘনমাত্রা এস এর মান দেওয়া আছে 0.1। সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে। এখানেও ঠিক একই অঙ্ক, ডাব্লিউ এর মান বের করতে হবে। এবার দেখো সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে আণবিক ভর বের করতে হলে সোডিয়ামের 2টা পরমাণু আছে, কার্বনের 1টা পরমাণু, অক্সিজেনের 3টা। তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23 ইন্টু 2, কার্বনের 12 এবং অক্সিজেনের হচ্ছে 16। 3টা পরমাণু হওয়ার কারণে অক্সিজেনের সাথে 3 গুণ হবে আর সোডিয়ামের সাথে 2 করে গুণ হবে। গুণ করে আমাকে সোডিয়াম কার্বনেটের আণবিক ভরটা বের করে নিতে হবে, তারপর সূত্রে বসে আমি অঙ্কটা করব। দেখো বিকল্প সমাধানের ক্ষেত্রেই আমাদের উপরে যে সমাধানটা দেওয়া আছে তোমরা চাইলে সেটাও ফলো করতে পারো, তবে সবচেয়ে সোজা হলো আমাদের সূত্র অনুযায়ী প্রয়োগ করা। আমাদেরকে বলা হয়েছে 0.1 মোলার দ্রবণ তৈরি করতে। 0.1 এস এর মান বসিয়ে দিয়েছি, ভি এর মান 2 লিটার ছিল, সেটাকে 2000 ml করে দিলাম। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর বের করে নিবে তোমরা রাফে 106 গ্রাম ডিভাইডেড 1000। তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, ম্যাডাম এখানে সোডিয়াম কার্বনেট বা সোডিয়াম ক্লোরাইড যেটা আণবিক ভর বের করতে হবে সেটা কি বের করে দেখাতে হবে কি দেখাতে হবে না? যেহেতু এই অঙ্কগুলোতে সাধারণত 3 নাম্বার করে থাকে, তোমাদের উচিত হলো আণবিক ভরটা রাফে ডান দিকে যেখানে আমরা লিখেছিলাম যে দেওয়া আছে এই নিচেই এক সাইডে তোমাকে আণবিক ভরটা সুন্দর করে বের করে দেখানোটাই ভালো। যদি সময় সংকট, সময় খুব কম থাকে, সেক্ষেত্রে তোমরা এই জায়গাটায় স্কিপ করে যেতে পারো যে তুমি দেখালে না। তবে তোমাকে শিওর থাকতে হবে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর সবসময় 106, এই জায়গাটা যাতে ভুল না হয়। সেটা যদি 105 দিয়ে করো তাহলে অঙ্ক সম্পূর্ণটাই ভুল হয়ে যাবে। এর পরের প্রশ্ন দেখো, 250 ml দ্রবণে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকলে সোডিয়াম কার্বনেটের দ্রবণের মোলারিটি কত? এবার দেখো 250 ml বলে দেওয়া আছে, ডাব্লিউ এর পরিমাণ দেওয়া আছে, সোডিয়াম কার্বনেট যেহেতু বলে দিয়েছে আণবিক ভর বের করবে, সেটা সবসময় 106 বের হবে, এবং মোলারিটি এস কত। তাহলে আমরা সূত্র জানি, কী কী আছে আমরা দেওয়া আছে পরিমাণ লিখে ফেলবো, তারপর লিখবো আমরা জানি ডাব্লিউ সমান এস ভি এম ডিভাইডেড 1000। ডাব্লিউ দেওয়া আছে 20, এস এর পরিমাণ আমরা জানি না, 250, 106, 1000। এখন বজ্রগুণন করে আমরা এসগুলোকে এস আমার ডান দিকে যেই সাইডগুলো আছে এখানে বজ্রগুণন হয়ে যাবে, এইটা চলে আসবে এই দিকে, এবং এখানে 20-এর সাথে 1000 গুণ হয়ে যাবে, এবং সেখান থেকে আমরা এস এর মানটা পেয়ে যাব। এরপরের সমস্যাটা দেখো যে 0.75 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে ওই দ্রবণের আয়তন কত মিলিলিটার হবে। এবার জানতে চাওয়া হয়েছে ভি। তাহলে কী কী দেওয়া আছে খুব সুন্দরভাবে সব কিছু লিখে ফেলতে হবে, এবং ডাব্লিউর মান দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে, ভি এর মানটা দেওয়া নেই, ভি আমাদের ভি হিসেবে লিখতে হবে, এম 106, 1000, এখান থেকে আমরা ভি এর পরিমাণটা বের করে ফেলব। পরের সমস্যাটা দেখো, একটা 250 ml দ্রবণের মধ্যে 20 গ্রাম পদার্থ দ্রবীভূত থাকলে এবং ওই দ্রবণের মোলারিটি যদি 0.75 মোলার হয় তাহলে ওই দ্রবের আণবিক। এবার জানতে চাওয়া হয়েছে এম। তাহলে কি কি দেওয়া আছে সেটা সুন্দরভাবে লিখে আমরা জানি, সূত্রটা লিখে আমরা কি করব, এম এর পরিমাণটা বের করব। দেখো ভি দেওয়া আছে, এস দেওয়া আছে, ভি এর পরিমাণ দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে, এমটা দেওয়া নেই, এম এর পরিমাণটা সুন্দর বের হয়ে গেল, এমন দেখো 106 বের হয়েছে এম এর মান। তুমি কিভাবে 200 মিলিলিটার সেমিমোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করবে? এই অঙ্কটাতে দেখো বলা হয়েছে সেমিমোলার। আমি তোমাদেরকে দ্রবণের বিভিন্ন ধরনের যে প্রকারভেদগুলো পড়িয়েছি তখন কিন্তু সেমিমোলার দ্রবণের ঘনমাত্রা কত হয় সেটা কিন্তু বলে দিয়েছি। অনেক সময় প্রশ্নে তোমার কত মোলারিটি দ্রবণ তৈরি করতে হবে সেটা না বলে সে কি মোলার দ্রবণ তৈরি করবে সেটা বলে দেওয়া হবে, বলা হবে 1 মোলার দ্রবণ তৈরি করতে বলা হয়েছে, বা সেন্টিমোলার দ্রবণ তৈরি করতে বলা হয়েছে, ডেসিমোলার। সেক্ষেত্রে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে সেমিমোলার মানেই হচ্ছে 0.5, ডেসিমোলার মানে 0.1, সেন্টিমোলার মানে 0.01, আর বাকি সব কিছু ঠিক আগের মতো। ভি এর মান দেওয়া হচ্ছে 200 মিলিলিটার, এস এর মান যেহেতু সেমিমোলার তাহলে 0.5 মোলার, এম হচ্ছে আমাদের আণবিক ভর বের করে নিলাম 106, ডাব্লিউর মান দিয়ে আমরা বের করে নিব, এবং 250 ml পাত্রে
10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট নিয়ে তাতে পানি যোগ করে দ্রবণের আয়তন 200 ml করলেই সেমিমোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি হয়ে যাবে। যখন দ্রবণ প্রস্তুত কিভাবে করবে সেই ধরনের প্রশ্ন আসবে, সেক্ষেত্রে তোমাকে উত্তরে অবশ্যই কিভাবে দ্রবণটা প্রস্তুত করলে, আয়তনিক ফ্লাক্সে কিভাবে তুমি দ্রবণটা নিলে, কতটুকু দ্রবণ নিয়ে পানি যোগ করে যে দ্রবণটা তৈরি করা হলো সেটা কিন্তু এক লাইনে তোমাকে ছোটো করে লিখতে হবে, না হলে এটার জন্য নাম্বার পরীক্ষক চাইলেও কাটতে পারে, কারণ প্রশ্নের সাথে উত্তরটা মিলল না। ঠিক আছে, এরপরে দেখো 100 মিলিলিটার দ্রবণে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে দ্রবণের মোলারিটি কত হবে সেটা বের করতে বলা হয়েছে। 100 মিলিলিটার দ্রবণে 4 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকলে দ্রবণের মোলারিটি কত হবে সেটাও বের করতে বলা হয়েছে। এই দুটো তো আমাদের বাড়ি কাজ থাকলো। আমি গত ক্লাসগুলোতে কিছু বাড়ি কাজ দিয়েছিলাম, বলেছিলাম যে আমার ভিডিও ক্লাসের লিঙ্কে তোমরা অঙ্কগুলো করে আমাকে জানাবে, সমস্যা হলেও জানাবে, এবং যদি করে থাকো সেটা অবশ্যই পিকচার তুলে জানাবে, কিন্তু আমি কোনোভাবে রেসপন্স দেখতে পাচ্ছি না। আশা করব পরবর্তী ক্লাসগুলোতে সবাই ভালোভাবে বাড়ি কাজগুলো করবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।